দ্য নিউজ কাউন্টার .এ আপনাদের আরও একবার স্বাগত। আপনারা জানেন যে সম্প্রতি বিধানসভাতে প্রবল উত্তেজনা দেখা দিয়েছিল। বিষয় কি? শুভেন্দু অধিকারী আচমকাই একদম আলটপকাভাবে মন্তব্য করেন যে তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের বিধায়কদের, তারা যদি ক্ষমতায় আসেন, চ্যাং দোলা করে বিধানসভার বাইরে ফেলে দেবেন। আর তারপরই দ্রুত মুখ্যমন্ত্রী বিধানসভাতে আসেন, কড়া বিবৃতি দেন, বলেন যে চেষ্টা করে দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের উত্তাপ শেষ হতে না হতেই মমতা বন্দ্যোপাধ্যায়েরই দলের মুর্শিদাবাদের বিধায়ক হুমায়ুন কবির তিনি আসরে নেমেছেন এবং সরাসরি শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ জানিয়েছেন যে মুর্শিদাবাদে গিয়ে তার আমনা-সামনা করবেন। এবং বিধানসভার যে অন্যান্য কার্য বিবরণী, তার থেকে ছাপিয়ে স্পষ্ট হয়ে উঠেছে যে এই অতীব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে শাসক দল এবং বিরোধী দলের মধ্যেকার তুমুল বিতণ্ডা। আমার মনে হয় যে কোনো সামান্য বুদ্ধিমান মানুষ একটু বোঝার চেষ্টা করবেন যে শুভেন্দু অধিকারী এবং মমতা ব্যানার্জিরা আসলে কি চাইছেন। দেখুন, বিধানসভাতে উত্তপ্ত তর্ক বিতর্ক হবে, বাদ বিতণ্ডা হবে, এমনকি বিধায়কদের মধ্যে হাতাহাতি হওয়ার নজির অতীতে রয়েছে। খুব একটা আশ্চর্য হওয়ার মতো বিষয় এটা আমার মনে হয় না। যদিও সংসদীয় গণতন্ত্রে ইউরোপীয় যে ঘরানা, তাতে এটা অনেকে বলতে পারেন যে একটু বেশি দৃষ্টিকটু। আমাদের পশ্চিমবঙ্গে অতীতে আমরা দেখেছি যে মণিকুন্তলা সেন বামপন্থী নেত্রী বিধান রায়ের অর্থমন্ত্রীকে উদ্দেশ্য করে চটি ছুঁড়ে মারতে। আমরা এর আগেও দেখেছি যে 67 বা 69-এ যুক্তফ্রন্ট সরকার ভেঙে দেওয়ার পর স্পিকার বিজয় ব্যানার্জি বিধানসভায় চাবি লাগিয়ে দিয়ে বলেছিলেন জনসভায় মিটিংয়ে গিয়ে, আপনারা আমাদের বিধানসভায় পাঠিয়েছিলেন, ওরা মন্ত্রিসভা ভেঙে দিয়েছে, আমি বিধানসভায় তালা লাগিয়ে দিয়েছি, আপনাদের চাবি আপনাদের ফেরত দিলাম। উনি সেই একটা চাবি, অনেকগুলো চাবি উনি কপি করিয়ে নিয়েছিলেন, সেই বিধানসভার চাবি, সেটা জনসভায় এক একটা চাবি জনতার উদ্দেশ্যে ছুড়ে দিতেন। আমরা বামফ্রন্টের আমলে এটাও দেখেছি যে কংগ্রেস বিধায়কদের চ্যাংদোলা করে মার্শাল ডেকে বার করে দিতে হয়েছে, অথবা সুব্রত মুখার্জি মার্শালের গদা নিয়ে ছুট লাগিয়েছেন। এগুলো আমরা দেখেছি। কিন্তু সরাসরি একটা সাম্প্রদায়িক প্ররোচনামূলক মন্তব্য এবং এতটা ক্রুড, এটা পশ্চিমবঙ্গের বিধানসভার সঙ্গে, পশ্চিমবঙ্গের যে চিরায়ত রাজনীতির সঙ্গে সেটা পুরোপুরি বেমানান। আমার নিজের ধারণা, রাজনীতির ভালো ছাত্র শুভেন্দু অধিকারী তিনি এটা জানেন এবং এটা জেনে শুনেই তিনি করেছেন। আলটপকা মন্তব্য তিনি করেননি, তিনি তার সুনির্দিষ্ট এজেন্ডা অনুযায়ী এটা করেছেন। এবং মমতা ব্যানার্জি পরোক্ষে শুভেন্দু অধিকারী যে উদ্দেশ্যে করেছেন, অর্থাৎ মেরুকরণের হাওয়া জিইয়ে রাখা, চাগিয়ে তোলা, সেটাকে হাওয়া দিতেই মমতা ব্যানার্জি তার পরবর্তী মন্তব্যগুলো চালু রেখেছেন, বা তার দলের যারা হুমায়ুন কবিরা যে ধরনের মন্তব্য করছেন, তারা সেটা সেই মেরুকরণের রাজনীতির জিগির গড়ে তুলতে চাইছে। কারণ পশ্চিমবঙ্গের সংস্কৃতি এটা না। পশ্চিমবঙ্গের কংগ্রেস সরকার, বামফ্রন্টের আমলে কংগ্রেসের যখন দিল্লিতে কংগ্রেসের সরকার চলছে, দীর্ঘদিন এখানে মালদার বরকত গনি খান চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলেন। তিনি প্রায়ই বলতেন যে ওই বামফ্রন্ট সরকারকে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দিতে হবে। আদ্যন্ত বামপন্থা বিরোধী লোক ছিল। কিন্তু যারা বামপন্থী কর্মীদের যারা সিনিয়র ছিলেন, তারা বামপন্থীদের কাছে কখনো বরকত চৌধুরীর ধর্ম বা জাতিগত পরিচয় নিয়ে প্রচার চালাতে আমি দেখিনি। হ্যাঁ, এই কথা ঠিক যে তারা বলতেন যে ওরা কংগ্রেসীরা যোদ্ধার ফ্যামিলি। তারা এই বৃত্তান্ত বলতেন যে বরকতের বাবা কীরকম অত্যাচারী জমিদার ছিলেন, জিতু সোরেন মানে তার নেতৃত্বে যে বিদ্রোহ হয়েছিল, সে কিভাবে বরকতের বাবাকে বলেছিল যে তুই যদি ভিক্ষা চাস ভিক্ষা দিতে পারি, কিন্তু খাজনা হিসেবে যদি ধান চাষ 1 মুঠা সেটাও দিব না। এটা ছিল পশ্চিমবঙ্গের সংস্কৃতি। সিপিআইএমের নেতা ছিলেন
মুজফ্ফর আহমেদ, সবাই তাকে কাকাবাবু বলে ডাকতেন। মুজফ্ফর আহমেদকে কেন কাকা না বলে চাচাবাবু বলা হবে না, এই প্রশ্ন কিন্তু পশ্চিমবঙ্গের সংস্কৃতিতে কখনো কারো মনে হয়নি। সিপিআইএমের বড় নেতা ছিলেন, অনেকে ছিলেন, মোহাম্মদ ইসমাইল ছিলেন, তো তিনি, তার পরিচয় ছিল, মোহাম্মদ আমিন ছিলেন, এদের পরিচয় ছিল শ্রমিক নেতা। এরা উর্দুভাষী মুসলিম, কিন্তু সেই পরিচয়ে কেউ কখনো তাদেরকে চিহ্নিত করবার চেষ্টা করেনি। এটা পশ্চিমবঙ্গের রাজনীতি সংস্কৃতিতে ছিল না, উল্টোটাই ছিল। আমার মনে আছে ব্রাহ্মণগড়ের ছেলে, নকশালপন্থী নেতা বিশ্বনাথ, তিনি ব্রাহ্মণগড়ের ছেলে, তিনি যখন পার্টি করতে হলেন তার নাম হয়ে গেল সৈফুদ্দিন, এবং অধিকাংশ রাজনৈতিক কর্মীর কাছে, তার দলের কর্মীদের কাছেও তিনি সৈফুদ্দিন নামে পরিচিত ছিলেন। উত্তরবঙ্গের পরিচিত নেতা খোকন মজুমদার, তিনি আসলে মুসলিম ঘরের ছেলে। ফলে এই যে একটা জাতিগত ধর্মীয় পরিচয়ের মানুষ অনায়াসে একটা অন্য ধর্মের জাতির টেকনেম নিয়ে পার্টিতে কাজ চালিয়ে যাচ্ছেন, কোথাও কোনো অসুবিধা হয়নি, কোথাও কোনো সামাজিক বিচ্ছিন্নতা আসেনি, কোথাও কোনো প্রশ্ন ওঠেনি। এবং সবথেকে বড় কারণ ছিল এইটা যে রাজনৈতিক বিভাজন থাকলেও সেই রাজনৈতিক বিভাজনটা ছিল রাজনৈতিক ভিত্তির উপর দাঁড়িয়ে। আজকে শুভেন্দু অধিকারী এই কাজটা জেনে শুনে করছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজস্ব রাজনৈতিক হিসেবে এটাকে জেনে শুনে হাওয়া দিয়েছেন। এবার আপনি যদি বলেন যে শুভেন্দু অধিকারীর হিসেবটা তো পরিষ্কার, তিনি তো খোলাখুলি যা কিছু বলবার বলেন, এখানে দেখুন ছবিটা একটু অন্যভাবে ভাবুন। এই বিধানসভাতে এবার কোন খবরটা মুখ্য হয়ে গেল? শুভেন্দু অধিকারী বনাম মমতা ব্যানার্জির কাজিয়া, এবং কাজিয়ার বিষয় হচ্ছে যেটা আমি উল্লেখ করে এলাম, যে একটি সম্প্রদায়ের বিধায়কদের চ্যাংদোলা করে ছুঁড়ে ফেলে দেওয়া হবে কি হবে না সেইটা। অথচ যদি এখানে বামপন্থী শক্তির বিধায়করা থাকতেন, সিপিএমের যদি 7-8 জনও থাকতেন, যদি এসইউসির ওদের ওই জয়নগর কুলতলিও থাকতো, তাহলে পরে কি হতে পারত? তাহলে একটা জিনিস হতো যে বিরোধী দল হিসেবে বামপন্থীরা অন্তত প্রশ্ন করতেন, আরজি করে খুন হয়ে যাওয়া মেয়েটি এখন অবধি বিচার পেল না কেন? কেন আদালত একজনকে দোষী চিহ্নিত করে রায় দেওয়ার সময় বলতে বাধ্য হলো? সিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছিল ঘটনাটা তদন্ত করবার, কিন্তু সিবিআই কার্যত কোনো তদন্ত করেনি। যা তদন্ত হয়েছে সেটুকুর উপর দাঁড়িয়েই তারা দায়িত্ব শেষ করেছে। বিধানসভায় তো প্রশ্ন উঠত যে যাদবপুরে গণ্ডগোলের যে মূল কারণ ছাত্র সংসদ নির্বাচন না হওয়া, এই ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না কেন, কি কারণে? এই প্রশ্নটা তো বিধানসভায় উঠত, আলোচনা আসতো যে বিভিন্ন জায়গায় ক্ষেত মজুরদের যাদের অতীতে বর্গা হয়েছে, আমি সেদিনকেই হুগলি দাঁতপুরের একটা খবর পেলাম যে তাদের কাছ থেকে 117টা পরিবারের কাছ থেকে জমি কেড়ে নেওয়া হচ্ছে ভুয়ো কাগজে সই করিয়ে। বিধানসভায় তো এই প্রশ্নগুলো আলোচনার জন্য আসতো, বিধানসভায় তো আলোচনার জন্য এই প্রশ্ন উঠত যে কেন, কি কারণে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একের পর এক গ্রেপ্তার করা হচ্ছে এবং ডেকে পাঠানো হচ্ছে। মেদিনীপুরে ছাত্রীদের ধরে নিয়ে গিয়ে নারকীয় নির্যাতন হয়েছে, এগুলোর জন্য দায়ী কারা? প্রশ্ন বিধানসভায় তো আলোচনার জন্য আসতো যে 26,000 ছেলে মেয়ের চাকরি চলে গেছে, আর তার 5 গুণ ছেলে মেয়ে রাস্তায় বসে আছে যে আমরা যোগ্য প্রার্থী অথচ আমাদের চাকরিটা হলো না। সুপ্রিম কোর্ট অবধি মামলা চলে গিয়েছে, কিন্তু এটা পরিষ্কার এখন পর্যন্ত কেউ করতে পারেনি যে 26,000-এর মধ্যে কারা জালিয়াতি করে চাকরি পেয়েছে আর কারা সত্যি সত্যি মেধার জোরে চাকরি পেয়েছিল, পাকে চক্রে তাদের চাকরিটাও চলে গেছে। তো এই যে একটা সামগ্রিক নৈরাজ্য, যে সমস্ত ইস্যু মানুষের ডে টু ডে জ্বলন্ত ইস্যু, সেটা যাদবপুর হোক, আরজিকর হোক, টেট কেলেঙ্কারির প্রসঙ্গ হোক, বর্গাদারদের কাছ থেকে নথি জাল করে চাকরি ছিনিয়ে নেওয়ার ইস্যু হোক, কোনোটাই কিন্তু বিধানসভায় আলোচ্য হলো না। কারণ মানুষের এই রুটি রুজি জীবিকার অধিকার, শিক্ষার অধিকারের প্রশ্ন যদি বিধানসভায় আলোচনা আসতো, তাহলে পরে রাজনীতির পরিসরে হিন্দু মুসলিম, মুসলিম হিন্দু, জোড়াফুল পদ্মফুলের যে চিরাচরিত খেলা, সে খেলাটা খেলবার জায়গাটা কিন্তু বন্ধ হয়ে যেত। সুতরাং যে মুহূর্তে দেখা যাচ্ছে কিছু বাচ্চা ছেলে, কোনো বড়দের ব্যাপার নয়, ক্যাম্পাসের লড়াইতে, রাস্তার লড়াইতে বামপন্থী ছেলেমেয়েদের লাল ঝান্ডার ঐক্য গড়ে তুলছে,
বিভিন্ন জায়গায় গণতান্ত্রিক বিকল্প শক্তি মানুষ সন্ধান চাইছে যে যদি এই এক জালিয়াতের সরকার থেকে অন্য জালিয়াতের সরকারের কানাগলি ভেঙে কোথাও বেরোনো যায়, তখনই চিরাচরিত পদ্ধতি অনুযায়ী আমরা দেখলাম পুরনো সাম্প্রদায়িক যে বিষাক্ত বাতাস সেটাকে হাওয়া দেওয়া শুরু হয়েছে এবং এটার সঙ্গে বড় দুই শাসক দল কেন্দ্রের এবং রাজ্যের তারা পরিকল্পিতভাবে জড়িয়ে যাচ্ছেন। সুতরাং সচেতন মানুষ যারা, গণতান্ত্রিক মানুষ যারা, তাদের উপর দায়িত্ব বর্তাচ্ছে যে যে ইস্যু নিয়ে বিধানসভায় আলোচনার সুযোগ হলো না, যে ইস্যু মানুষের ইস্যু বিধানসভায় কেউ বলল না, এই ইস্যুগুলোকে মানুষকে এগিয়ে এসে দায়িত্ব নিতে হবে, যেটা প্রতিটা জায়গায়, প্রতিটা আড্ডায়, চায়ের চর্চায়, পাড়ার দোকানে, সমস্ত আলোচনাতে এই ইস্যুগুলোকে সামনে আনবার। যে 26,000 ছেলেমেয়ে চাকরি চলে গেল, দায় কার? লক্ষ লক্ষ ছেলেমেয়ে পথে বসে, দায় কার? যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্থায়ী পুলিশ স্টেশন বসানোর ব্যবস্থা হয়ে যাচ্ছে, অথচ যাদবপুরে স্থায়ী উপাচার্য নেই, স্থায়ী রেজিস্ট্রার নেই, স্থায়ী ডিন নেই, স্থায়ী অ্যাকাউন্টস অফিসার অব্দি শোনা যাচ্ছে নেই। দায়িত্ব কার? এই প্রশ্নগুলো মানুষের উপর এসে বর্তাচ্ছে যে এই ইস্যুগুলো মানুষের কাছে আপনাদেরকে নিয়ে যেতে হবে। TheNewsCounter.s এখন এ পর্যন্ত। দেখা হবে পরবর্তী এপিসোডে। সকলে ভালো থাকবেন।